মানব না কোনো বাধা, জীবনটা আমার আফসোস নেই আর, হোক না যা হবার। এলে জীবনে তুমি, জেলে নতুন আলো, জানি না কি হলো এই মন হারালো। ভালোবাসা ফিরে এলো, ভালোবাসা ফিরে এলো। আচ্ছা রে বলছি, কোথায় যেতে হবে বললেই তো আমি যেতে পারি। কেন আমাকে হিল পায়ে এভাবে টেনে নিয়ে যাচ্ছ? উফ, কেন সব সময় আমার পেছনে লেগে থাকো? উফ, হায়দার ভাইজান। হায়দার, তোমার হিসেব পরে নিচ্ছি। এখন আমাকে বলো, ফাতি কোথায় আছে? ভাইজান আসলে ওরা কাল রাতে আমার বাড়ি এসেছিল। তুরকান নাকি ওকে ফাঁকি দিয়ে পালিয়েছে। ফাতি তুরকানের ল্যাপটপে ওর আর কাদিরের কিছু ছবি খুঁজে পেয়েছে। বোঝাই যাচ্ছে ওরা দুজন দুজনকে অনেক ভালোবাসে, তাই ওরা পালিয়ে গেছে। সত্যি বলছি, আমি এর বেশি কিছু জানি না। ফাতিকে ফোন করো, দেখো ওরা কোথায় আছে। চালাকি করার চেষ্টা করলে। না ভাইজান, আমি সত্যি কোনো চালাকি করছি না। দেখুন ফোন করছি, এই মুহূর্তে ফাতিকে ফোন করছি। এক মিনিট। হ্যালো ফাতি, কোথায় আছো বলো? তুরকানের কাদিরের খোঁজ পেয়েছো? আচ্ছা, তুমি তাহলে বন্দরে আছো? ওরাও কি বন্দরে? বুঝেছি ফাতি। ফাতি, তুরকানের কাদেরকে পেয়ে থাকলে সাথে সাথে। ওরা বন্দরে? হ্যাঁ ভাইজান, ফাতি বন্দরে, তুরকান আর কাদিরও ওখানে। আমি তাহলে যাই। চলো দ্রুত। আমি চুলায় রান্না বসে এসেছি। নিশ্চয়ই ভালো খবর আছে। হ্যাঁ, সবই ভালো। আম্মা, তোমাকে আমি আগেই বলেছিলাম, দেখো তোমার সব কষ্ট দূর হয়ে যাবে, তুমি মানসিকভাবে স্বস্তি পাবে। ভাইজান, কি খবর? খবর ভালো। ইন্স্যুরেন্স কোম্পানি কি বলল? বলেছে ওরা খুব শীঘ্রই বোটের অর্ধেক ক্ষতিপূরণ দিয়ে দেবে। মামা, বোটে কে আগুন লাগিয়েছে এ ব্যাপারে কিছু বলতে পেরেছে? না, তবে বোটে এই জিনিসটা পাওয়া গেছে। ওই কি এটা? লকেট। এই লকেটটা কি তোমাদের কারো? সেলিন? আমি এটা কখনো দেখিনি। ইয়াদিগার? না ভাইজান, আমিও দেখিনি। তাহলে এই লকেট কার হতে পারে? কাদির, আমরা কেন এখনো অপেক্ষা করছি? বললাম তো, ওরা ফোন করা মাত্রই আমরা চলে যাব। উফ, আমি এখানে ঠান্ডায় জমে যাচ্ছি। কত হলো চাচা? 35 লিরা। ভাঙতি হবে? না, ভাঙতি নেই। আপনি সেলাহাদ্দিন ভাইকে চেনেন? না, আমি চিনি না। আচ্ছা, পুরোটাই রেখে দিন। পুরোটাই রেখে দিন মানে কি? আশেপাশে গেলেই তো ভাঙতি পাওয়া যাবে, আমার কাছে দিন। জিনেব? হ্যাঁ তুরকান আর কাদির না? হ্যাঁ, ওরাই তো, ওরাই দাঁড়িয়ে আছে। চলো, চলো, চলো। নিচে যা, জলদি চলো ফাতি।
তোমরা এখানে? আরে ফাতি, পালাতে হবে, পালাও তুর্কান। আরে শোনো, তোমরা যেও না। ধরো ফাতি, জলদি। এভাবে পালিয়ে কোথায় যাচ্ছ? দাঁড়াও। দাঁড়াও। ফাতি, জলদি ধরো ওদের। পালাবে না, আমার সাথে দৌড়ে পারবে না তোমরা। জোরে ফাতি। ওদিকে কোথায় যাচ্ছ? আমি সামনে দিয়ে ধরবো, তুমি পেছনেই থাকো, ঠিক আছে? মনে করো তুমি জম্বি দেখে পালাচ্ছ ফাতি, অথবা তোমার পেছনে ভালুক আছে। জোরে দৌড়াও ফাতি, জোরে দৌড়াও। ধরেই ছাড়বো। দাঁড়াও কাদি, তুর্কান জলদি এসো। কানের দুল পড়ে গেছে। দাঁড়াও, পালিয়ে যেও না। শোনো আমার কথা, শোনো। জোরে, আরো জোরে, আরো জোরে। এই থামো, তোমরা আমাদের কাছে গত রাতে মিথ্যে কথা বলে পালিয়ে এসেছো কেন? অসহ্য, কেন আমাদের পেছনে লেগে আছো? আমাদের একা থাকতে দাও। চুপ থাকো। মানে কি? আমাদের একা থাকতে দাও মানে কি? আমাদের শ্বাস নিতে পারছে না। আমাদের একটা ছোট্ট ছেলে আছে। তোমাদের ভালোবাসার কারণে আমাদের ছেলেটা কেন ওর বাবা মাকে হারিয়ে এতিম হবে? এবার উনি আমাদের চারজনকে একসাথে শেষ করবেন। ভেবেছিলে আমার হাত থেকে পালিয়ে যেতে পারবে ফাতি শেখের জিজাতে? না না, কি বলছেন আপনি? আমি পালিয়ে যাচ্ছি না, ওরা পালিয়ে যাচ্ছিল, তাই ওদের ধরতে এখানে এসেছি। ফাতি, আমি সত্যিই দুঃখিত। সব দোষ আসলে আমার। আপা বলে ডেকেছিলাম, এই তার প্রতিদান। আরে এছাড়া আমার আর কোনো উপায় ছিল না, আমি বাধ্য হয়েছি। না হলে কি আমি কখনো প্রেমিক প্রেমিকাকে আলাদা করতে পারি? ওদেরকে নিয়ে চলো, আর এই দুজনকে শুইয়ে দাও। ছাড়ো, ছাড়ো, ছাড়ো বলছি। কোন সাহসে আমার হাত ধরেছো? শুইয়ে দাও মানে? তোমাকে তখন বলেছি না, উনি ড্রিল করবেন দুজনকে। জেনেব চলো পালাই। আপনি নিজেকে কি মনে করেন? কি করছো জেনেব, কি করছো তুমি? এক মিনিট ফাতি, শুনুন। যাকে আপনি গত দুদিন ধরে ভয় দেখিয়ে ইচ্ছামতো খাটাচ্ছেন, ও আমার স্বামী ফাতি শেখের জিজাদে, ইস্তাম্বুলের সম্ভ্রান্ত পরিবারের ছেলে। কিন্তু ও শুধুমাত্র আমাকে ভালোবাসার কারণে ওর পরিবার, ওর বংশ মর্যাদা, ওর সহায় সম্পত্তি সবকিছু এক মিনিটে প্রত্যাখ্যান করেছে। শুধুমাত্র আমাকে ভালোবাসার কারণে পরিবার ছেড়ে এসেছে। দেখুন, আমরা দুজন এখন পাশাপাশি দাঁড়িয়ে আছি। আমাদের দুজনকে এখন যা ইচ্ছে তাই করতে পারেন। যদি চান আমাদেরকে কেটে আপনি টুকরো টুকরো করে ফেলতে পারেন, নয়তো শুয়ে আপনার ড্রিল মেশিন দিয়ে আমাদের মাথা ঝাঁঝরা করে দিতে পারেন আপনি। জেনেব থামো এবার। বলতে দাও ফাতি। আচ্ছা বলো, তবে নতুন তুমি করে কোনো থামো। বুদ্ধি দিতে চাও না আবার? আমি হচ্ছি তেজি শেফকাতের মেয়ে, বুঝেছেন? আমার ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য অসংখ্যবার মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছি। ওরাও এখন তাই করছে, প্রয়োজনে আমরাও আবার করব। ভেবেছেন আপনাকে ভয় পাবো? এবার মেয়ের দিকে তাকান, ওরা ওদের ভালোবাসায় অটল।
শুনুন, আপনার মেয়ে আর ওই ছেলে ওদের ভালোবাসাকে জয় করার জন্য আপনার কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছে। আর কে আপনি ওদের ভালোবাসা এভাবে বাধা দেয়ার? বলুন, কে আপনি? ভালোবাসার প্রতি আপনার কোনো সম্মান নেই? কেন ওদের বাধা দিচ্ছেন? আপনাকে কোনো মেয়ে কখনো ভালোবাসেনি? হ্যাঁ, নাকি আপনি কখনো কাউকে মন থেকে ভালোবাসেননি? বলুন তো। কোনোটাই না। হয়তো আপনি এখন জোর করে ওদের ধরে নিয়ে যাবেন, হয়তো আরো খারাপ কিছু করতে পারেন, জানি না, কারণ আপনার শক্তি আছে। হয়তো আপনার মেয়েকে ঘরে তালাবদ্ধ করে রাখবেন, কিন্তু এতে লাভ হবে কি জানেন? মেয়েকে যখন বন্দি করে রাখবেন, ও সারা জীবন ওর বাবাকে শুধু ঘৃণাই করে যাবে। আপনি একা একটা ঘরে সন্তানের আকাঙ্ক্ষায় জ্বলবেন, একাকিত্বের যন্ত্রণায় ছটফট করতে করতে মারা যাবেন। মৃত্যুর সময় হাতটা ধরার মতোও কাউকে কাছে পাবেন না। ওহ দারুণ! যে মেয়েকে আপনি এত ভালোবাসেন, জীবনের শেষ মুহূর্তে সেই প্রিয় সন্তানের মুখ থেকে শেষবারের মতো বাবা ডাকটা না শুনেই পৃথিবী থেকে চলে যেতে হবে। আমাদের জীবনটাই এমন হায়দার সাহেব, আজ এখানে আছি, কাল হয়তো থাকবো না, বুঝেছেন? আপনি এসব বুঝবেন না। আপনার যা ইচ্ছা তাই করতে পারেন। এখানে যারা আছি আমাদের সবাইকে একসাথে মেরে ফেলতে পারেন, তাও ভালো, কারণ আপনাকে আর ভয় পাই না। আপনি ওকে ছেড়ে দিন, ওকে স্পর্শ করবেন না, নয়তো জানেনই তো। যাক, তোমরা দুজন আসলেই আদর্শ স্বামী এবং স্ত্রীর পরিচয় দিয়েছ। তাছাড়া তেজি শেফকেতের মেয়ের কাছে এমনটাই আশা করা যায়। শুভকামনা রইল। এক মিনিট, আপনি আমার বাবাকে চেনেন? ওনারা একই বন্দরে কাজ করতেন। ওদেরকে ছেড়ে দাও। হ্যাঁ, অন্য একদিন এসে তোমাদের দুজনের প্রেমের আরো গল্প শুনবো। তোমরা কিন্তু ফিরতে দেরি করো না। কি ব্যাপার? কিসের গল্প? কি বললেন? কি বোঝাতে চাইলেন? হুমকি দেননি তো? হায়দার সাহেব শুনুন, আপনি কি বোঝাতে চাইছেন আমি বুঝতে পারিনি। তোমাকে অনেক ভালোবাসি। আমি অনেক ভালোবাসি। কি চমৎকার জুটি, মাশাআল্লাহ। ওদের ভালো রেখো আল্লাহ। Dokunmayın asla benim hayalim, benim gençliğim, umudum düşlerim, ben yaşarım. আমি বের হচ্ছি। আচ্ছা যাও। কাজে যাচ্ছি। আমি জানি ফাতি। আল্লাহ আল্লাহ, অফিসের প্রথম দিন সামনে এসে একটু বিদায় জানাবে না? জৈনেব, বলো। জৈনেব, বলো না ফাতি। এই আরে শোনা, কি হয়েছে? কাছে এসে তোমাকে বিদায় জানাতে চেয়েছিলাম, কিন্তু পারবো না। কেন পারবে না? সমস্যা আছে। সমস্যা? বললাম তো ফাতি, ঝামেলা। সমস্যার কথা বলে আমার সাথে মজা করছো? সামনে এসো না। দেখো ফাতি, যতবারই তোমাকে আমি কিস করে বিদায় জানিয়েছি ততবারই কোনো ঝামেলা হয়েছে। তোমার চাকরিটাই চলে গেছে, তাই সিদ্ধান্ত নিয়েছি আর কাছে আসবো না, দূরে থাকবো। না দেখো, এবার আর চাকরি যাবে না। ঠিক আছে যাও, সাবধানে। এমন অদ্ভুত ঘটনা এর আগে কখনো দেখিনি। প্লিজ ফাতে, একটু বোঝার চেষ্টা করো। আসবে না তাহলে কিস? কি সব বাজে বাজে কথা বলছে। আমি আসছি। সাবধানে যেও। গেলাম। বাই বাই।
ধীরারাম ধীরা ধীরারাম নাম নাম। আম্মা, ফেহমি এসেছো? এসো এসো বাবা, বসো বসো। এসো আমরা দুজনে মিলে মনের সুখে আনন্দ করে গল্প করি। এসো। গুলসুম সুলতান, আপনি ঠিক আছেন তো? আমি খুব ভালো আছি ফেহমি। এই মুহূর্তে এতটাই ভালো আছি যে এর আগে কখনো এত স্বস্তি বোধ করিনি। মোকাদ্দেসকে দেখেছেন আম্মা? না, দেখিনি। তবে মনে হয় দীর্ঘদিন আর মুকাদ্দেসের চেহারা দেখা যাবে না। আচ্ছা আম্মা, আপনি কি সত্যিই ঠিক আছেন? ওর সাথে কোনো ব্যাপারে ঝামেলা হয়নি তো? কোনো ঝামেলাই হয়নি। মুকাদ্দেসকে যেহেতু ওর পাওনাটা বুঝিয়ে দিতে পেরেছি, সব ঝামেলা মিটে গেছে। বিশ্বাস করো, 30 বছরের একটা বোঝা কাঁধ থেকে সরিয়েছি। গুনায় গুনায়। বলুন ফেহমি স্যার। গুনায়, আম্মার স্বাস্থ্যের জন্য এখন ড্রিঙ্ক করাটা অনেক ক্ষতিকর। আম্মাকে ড্রিঙ্ক করতে দিয়েছো কেন? একবার তাকিয়ে দেখো আম্মা কেমন করছে। ওনার গ্লাসে তো জুস দিয়েছি। ঠিক বলছো? ঠিক বলছি আমি। মোকাদ্দেস, হঠাৎ এ সময় শুয়ে আছো? হ্যাঁ আছি। এই ড্রেস পরেই? হ্যাঁ, এই ড্রেস পরেই। কেন, তোমার কোনো সমস্যা আছে? না না মুকাদ্দেস, আমার কোনো সমস্যা নেই। তবে তোমাকে একটু অদ্ভুত লাগছে। ওফ, বাজে বকো না। অনেক অপমান করেছো আমাকে। তোমাদের অপমানে আমি এখন ক্লান্ত হয়ে গেছি। সবসময় আমার পেছনে লেগে থাকো। তোমাদের সব অপমান নীরবে সহ্য করেছি। যখনই কিছু বলেছো না শোনার ভান করে থেকেছি। এর প্রতিদান হিসেবেই আমাকে চড় খেতে হয়েছে। দাঁড়াও 1 মিনিট। কে চড় দিয়েছে? তোমার আম্মা দিয়েছেন। আম্মা আমাকে চড় দিয়েছেন, একদম সিনেমার শাশুড়িদের মতো। উনি কিভাবে চড় দিতে পারলেন? আমার বড় বড় 2 ছেলে মেয়ে আছে, উনি কিভাবে আমার গায়ে হাত তুলতে পারলেন? চড় দিয়ে মাটিতে ফেলে দিয়েছেন। কোন স্টাইলে দিয়েছে সেটা ব্যাপার না, বিষয়টা আগে বুঝে নেই। আবার বলো, আম্মা সত্যিই চড় মেরেছেন? তুমিও কি আম্মার মতো বুড়ো হয়ে গেছো ফেহমি? একবার বলার পরও কেন কিছু বুঝতে পারো না? হ্যাঁ তাই, তোমার আম্মা আমাকে চড় দিয়েছেন, একদম ভিলেনের মতো করে। তুমি আম্মার সাথে এভাবেই কথা বলছিলে? ঠিক, আম্মার সাথে একদম এভাবেই কথা বলছিলাম। আর বোঝাতে চেয়েছিলাম ওয়ালিদে সুলতান হিসেবে এ বাড়িতে ওনার সমস্ত কর্তৃত্ব এখন শেষ। তাহলে তো চড়টা তোমার পাওনা ছিল মুকাদ্দেস। আম্মাকে এজন্য ধন্যবাদ দেয়া দরকার। কি বললে তুমি? কি বললে? শান্ত হও মুকাদ্দেস, শান্ত হও। হাত ছাড়ো আমার। নতুন করে বোঝানোর কিছুই নেই। আপনি এ ব্যাপারে খুব ভালো করেই জানেন। আমরা এখানে কাস্টমারদেরকে নিজের জীবনের গল্প বলি। আপনার প্রথম কাস্টমার। অল দ্য বেস্ট। অনেক ধন্যবাদ। আমি এখন তাহলে আমার কাজ শুরু করে দিই? নিশ্চয়ই। হ্যালো স্যার। হ্যালো। এই গাড়িটার ব্যাপারে একটু বিস্তারিত বলবেন আমাদের? নিশ্চয়ই, আগে পছন্দ করুন। আমার পছন্দ হয়েছে, তোমার কেমন লাগছে? আমারও খুব পছন্দ হয়েছে। এখন আপনারা ভাবতে পারেন সেলসম্যান হিসেবে বাড়িয়ে বলছি, কিন্তু ঠিক একই মডেল আর এই একই রঙের গাড়ি আমারও ছিল। অনেকদিন গাড়িটা ব্যবহার করেছি। অনেকদিন করেছেন, কিন্তু এখন করছেন না কেন? না মানে ব্যাপারটা ঠিক তা না। আমাদের পারিবারিক একটা সমস্যার কারণে গাড়িটার চালানো হয়নি। জেনেব আমার স্ত্রী, আমরা ওই গাড়িটা নিয়েই হানিমুনে গিয়েছিলাম। ওই দিনটা ছিল আমার জীবনের সবচেয়ে স্মরণীয় দিন। জেনেব অনেক খুশি ছিল, মনের সুখে আনন্দ করছিল। জেনেব যে কোনো জায়গায় ঘুরে বেড়াতে খুব পছন্দ করে। আমি অবশ্য এমন ছিলাম না, মানে ওর সাথে পরিচয়ের আগে আমি কাজ না থাকলে ঘরে বসে অলস সময় কাটিয়ে দিতাম। এরপর জেনেবের কাছে এসব শিখেছি। এখন আমি আর ঘরে বসে অলস সময় কাটাতে পারি না। দুঃখিত, একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম আমি।
অযথাই আপনাদের বিরক্ত করছি। পছন্দ হয়েছে, এটাই নেব। ডার্লিং, তোমাকে অনেক ধন্যবাদ। শেফকেত সাহেব, আমাদের আরো কিছুদিন সময় লাগবে। কেন লাগবে? কারণ বোটে আগুন লাগার ঘটনায় কোম্পানি আসলে তদন্ত করতে চাইছে। কিসের তদন্ত? বোটে আগুন লেগে সব পুড়ে গেছে, সবাই জানে। ইচ্ছে করে আগুন লাগিয়েছেন কিনা তদন্ত করে দেখা হবে। আসলে কি বলতে চাইছেন আপনি? শুনুন, আপনাদের উদ্দেশ্য করে বলছি না। অনেক লোকই আছে যারা ইন্স্যুরেন্সের টাকা পাওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে নিজেদের ক্ষতি করে। আপনি কি বলতে চাইছেন? বলতে চাইছেন আমি নিজের বোটে নিজে আগুন লাগিয়েছি, আমার জীবিকার উৎসই আমি পুড়িয়ে দিয়েছি? আপনি সেটা করেননি, কিন্তু আমরা। কিন্তু কি আর কি বোঝাতে চাইছেন? আপনি আমার বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলছেন। আমাকে দেখে কি এমন লোক মনে হয়? শেফকেত, শান্ত হও। আমাকে বলতে দাও মেরিয়াম। শুনুন, এটাই আমাদের নিয়ম। কি নিয়ম? কিসের নিয়ম? হ্যাঁ, এসব নিয়ম আমি মানি না, বুঝতে পেরেছো? শোনো, আমার নাম হলো শেফকেত, তেজি শেফকেত। আমি কি করতে পারি কোনো ধারণা আছে তোমার? শেফকেত, তুমি কি করছো? দেখা ছেড়ে দিন, ছাড়ুন। আরে স্যার, আমি আগুন লাগিয়েছি। কি করছেন? ছাড়ুন, ছাড়ুন আমাকে, ছেড়ে দিন। মেরিয়াম, এসো, চলো, চলে এসো। কিছু মনে করবেন না, যেখানেই যাই ঝামেলা পাকায়। হ্যাঁ, ময়দা নিয়ে নেই। নিজেদের ঘরে পালিত মুরগির ডিম, তুমি কি এটাই খুঁজছিলে? হ্যাঁ, এই ডিমই খুঁজছিলাম। অযথায় টাকা দিয়ে ডিম কিনতে হচ্ছে। অযথাই মানে কি ইয়াদিগার? আমাদের বাড়ির পেছনে যে খালি জায়গা আছে, ওখানেই খাঁচা তৈরি করতে পারি। সেখানে কয়েকটা মুরগি রাখলে অনায়াসে ডিম পাওয়া যেত, কেনা লাগতো না। ইয়াদিগার, যতটা সহজ ভাবছো ততটা না। আচ্ছা, এবার পনিরটা নিয়ে নে। এই তো। এসো আমার ডার্লিং। তুমি আমার একমাত্র প্রিয়তম, তুমি আমার প্রাণ, তুমি আমার জীবন। আইফেন, আইফেন, দেখো না, এসব দেখতে হবে না তোমার। চলে এসো, ওরা যা ইচ্ছে তাই করো। এসো। চিন্তা করো না ইয়াদিগার, আঘাত পেতে পেতে সব সয়ে গেছে। সেদিন তোমার কথায় আমিও এভাবে পড়েছিলাম। হ্যাঁ, এবার মজা বোঝো। কি বলেছো? তোমাকে ভুলে যেতে বলেছি। ভালো করেছো আইফেন। পাগলের প্রলাপ। আরে, আমার কি মাথা খারাপ হয়ে গেছে? নিজের বোট পুড়িয়ে দেব, কিন্তু খুশি খাওয়ায় লোকটার চেহারা বদলে গেছে, দেখেছিলে? দোয়া করো লোকটা যেন থানায় অভিযোগ না করে। করলে করবে, কোনো সমস্যা নেই। লোকটার কি দোষ ছিল? ওনার কাজই এটা। তুমি কেন গায়ে হাত তুলতে গেলে? উনি নিয়মটা সুন্দরভাবে বুঝিয়ে বলছিলেন, আগে পুরোটা শোনার দরকার ছিল। অসহ্য। মেরিয়াম, তুমি কার পক্ষ হয়ে কথা বলছো? ওই লোকটার পক্ষ হয়ে? না, আমি তোমার পক্ষেই কথা বলছি শেফকেত, কিন্তু এটাও অস্বীকার করব না যে পুরো ব্যাপারটাই তোমারই ভুল ছিল। সামান্য ব্যাপারেই রেগে যাও, আর রেগে গেলেই মানুষের গায়ে হাত তোলো। একটু ভেবে চিন্তে কাজ করো। তুমি কি মনে করো আমি না ভেবেই গায়ে হাত তুলেছি? ওরা এটা তদন্ত করবে, ততদিনে মাছ ধরার মৌসুম চলে যাবে। আমি কি এতদিন ধরে অপেক্ষা করব? অপেক্ষা করতে হবে না, বোট মেরামত করে তুমি তোমার মাছ ধরা শুরু করতে পারো। হ্যাঁ, বোট মেরামত করা এতটাই সহজ কাজ। পাগল মহিলা, বোটের খরচের বিষয়ে তোমার কোনো ধারণা আছে? আমি সামলে নেব।
সাবধান ম্যারিয়াম, ওই লোকের টাকা দিয়ে তুমি আমার বোর্ড ঠিক করার চিন্তাও করবে না, ঠিক আছে? থামো এবার। তুমি বলো তো আমি তোমার কে শেফকেত? হ্যাঁ, আমি হলাম তোমার প্রথম ভালোবাসা, আর আমি তোমার সন্তানের মা, তোমার স্ত্রী। বুঝতে পেরেছো? আমি তোমার পরিবার। সব সময় তুমি ওই লোকের টাকা এসব কথা কেন বলবে? ওই শয্যাশায়ী লোকটা বিছানায় শুয়ে শুয়ে কি এত এত টাকা উপার্জন করেছে? ওই অবস্থায় সে কি এত বড় হোল্ডিং কোম্পানি পরিচালনা করেছে? এই টাকা আমি উপার্জন করেছি, আমি কাজ করেছি, অনেক কষ্ট করেছি। এগুলো আমার টাকা, জেইনেপের টাকা, সেলিমের টাকা, তোমার টাকা, আমাদের পরিবারের টাকা। মানে তোমার উপার্জনের টাকা খরচ করতে আমরা যেমন কখনো সংকোচ করি না, তেমনি আমারটাও করবে না। আর একটা কথাও শুনতে চাই না। আবার একই ভুল করো না শেফকেত। আমি কি ভুল করেছি? তুমি এখনো আমাকে তোমার পরিবার হিসেবে ভাবতে পারছো না, কিন্তু তুমি যদি আমাকে পরিবারে সাহায্য করতে না দাও তাহলে চলে যাব। বুঝতে পেরেছো? হ্যাঁ, শোনো জেনেপ, আজ একটা গাড়ি সেল করতে পেরেছি, তাই আমার খুব ভালো লাগছে। তুমি খুশি থাকলে আমারও ভালো লাগে ফাতি, সব সময়। এখন থেকে ভালো থাকবো। ভালো থাকতে চাই, কিন্তু কিন্তু কি? তুমি যখন কাজ করতে বাইরে যাও, বাড়িতে একা থাকতে খুবই বিরক্ত লাগে। একা মানে কি? বাড়িতে তো কত মানুষ আছে জেনেপ। এটা আলাদা। বলতে চাইছে আমি তো কোনো কাজ করি না, অলসভাবে বসে থাকতে আর ভালো লাগে না। জেনেপ, এ ব্যাপারে আগেও কথা বলেছি, তুমি সামান্যতেই রেগে যাও। বাইরে কাজ করার চেয়ে তুমি বরং ঘরে বাচ্চার দেখাশোনা করো, ঠিক আছে? আমি তোমাদের দেখাশোনা করব। হ্যাঁ, কিন্তু ফাতি, এ বাড়িতে থাকা সম্ভব না। সেলিম অনেক সময় বুঝতেও পারে না ওর আসল মা কে। কখনো এর কোলে, কখনো বা ওর কোলে। অনেক সময় সে আমাকেই খেয়াল করে না। যদিও সেলিমকে সবাই ভালোবাসে, আদর করে, ওদের সবার কাছেও বেশ ভালো থাকে, তারপরেও তো আমার ছেলে। আমারও তো ইচ্ছে করে নিজের ছেলেকে আমার পছন্দ মতো যত্ন করতে, বড় করতে। আল্লাহ 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 আল্লাহ, একদম পাগল একটা মেয়ে। জেনেপ, একটু অপেক্ষা করো, আমাকে আর একটু সময় দাও। আমি একটু গুছিয়ে নেই, তারপর তোমার মনের মতো সব হবে। আমাদের নিজেদের একটা বাড়ি হবে। আমি যদি টাকা উপার্জন করি। করো। করতে বলছো? এটা খোঁজো, এটাকে খুঁজে বের করো। উফ ফাতি, এটা খুঁজে কিভাবে টাকা বের করা যাবে? হ্যাঁ, এটা খুঁজলে অবশ্যই টাকা বের করা যাবে। তোমাদের স্যার তো বলেছেনই ম্যাপটা আসল। ম্যাপটা যদি আসল হয়, গুপ্তধনও পাওয়া যাবে। খোঁজো। ঠিক আছে, কিন্তু আমরা এখনো ম্যাপের ভাষাই বুঝতে পারিনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এবার একসাথে বের করবো। এসো। কিভাবে বের করবে? একটা বুদ্ধি পেয়েছি। কি? দেখো, এবার কি করব বুঝতে পারছো? দাঁড়াও, কাগজ কলম নিয়ে আসি। এসো। এখানে যে শব্দগুলো উল্লেখ করা আছে সেগুলো তুমি একটা একটা করে খাতায় লিখে রাখো। এটা ল্যাটিন ভাষাই তো? হতে পারে, আমি জানি না। ল্যাটিন থেকে তুর্কি অনুবাদ করে একটু সময় লাগবে মনে হচ্ছে। প্রথমে এই শব্দটা দিয়েই শুরু করতে পারি। লোকটা প্রথমে এটাই পড়েছিল। ওগার নিচি, ওগার নিচি। এখানে এরা বলছে এটার অর্থ কঠিন হতে পারে অথবা চোখের ময়লা হিসেবে ব্যবহৃত হতে পারে। আচ্ছা, কঠিন ব্যবহার করব নাকি চোখের ময়লা? চোখের ময়লাটাই করি। ঠিক আছে, চোখের ময়লা। হ্যাঁ, এটা দেখো তো, কি এটা? চোখ। চোখ, চোখ। আচ্ছা, হয়েছে চোখ। আর এই যে বাকিটা শব্দগুলো একসাথে মিলিয়ে দেখো তো। দেখি। অর্থ একটা দাঁড়িয়েছে। কি দাঁড়ালো? চোখ খুলতে পারবে না যদি চোখের ময়লা না মোছো। গোপন কথাটা কি তা জানতে ইচ্ছে হলে উত্তরে থাকা ঝোপঝাড়ে খোঁজো। এর মানে কি? অর্থ কি হয় জানি না।
আল্লাহ, আরে কি হয়ে গেল এটা? আমি দুঃখিত। সরো সরো, না হলে তোমার গায়ে পড়বে গরম। করেছো ফাতি, এভাবে ঘষো না। আরে এত ঘষলে লেখা উঠে যেতে পারে। এটা কি হলো? উঠে গেল? সব আশা শেষ। হায় আল্লাহ, এটা কি হয়ে গেল? এর মানে হলো ম্যাপটা নকল। হ্যাঁ, নিশ্চয়ই নকল। তাহলে ওই লোক নিশ্চয়ই ভুল বলেছেন। কাবিলের কথা বিশ্বাস করেই ভুল হয়েছে। সত্যি আমরা অযথাই কষ্ট করেছি। জেনেব, ফাতি, গোপন লেখা দেখা যাচ্ছে। বিশ্বাস হচ্ছে না। ফাতি, এগুলো কি? কি লেখা? এদিকে দাও তো। মিলে গেছে। যখন আমি ছোট ছিলাম, সকালে ঘুম থেকে উঠে চোখের কোণে ময়লা জমে থাকার কারণে যখন চোখ খুলতে পারতাম না, আমার ফুপি তখন চায়ের মধ্যে তুলো ভিজিয়ে চোখে চেপে ধরতো, এরপর চোখ খুলতে পারতাম। উত্তরের ঝোপঝাড় চা, কৃষ্ণসাগরের চা, ওটাই এখানে ব্যবহার করতে বলেছে যেন গোপন লেখা ভেসে ওঠে। আমি তাই করেছি। ঠিক, উত্তরের ঝোপঝাড় মানে কৃষ্ণসাগরের চা, গোপন লেখা। সব বুঝতে পেরেছি, অনেকটাই বুঝে গেছি। ঘরের মধ্যে বসেই আমরা গুপ্তধন পেয়ে গেছি। এরপর কি আছে দেখি? একটা ত্রিভুজ। তাই তো, ত্রিভুজের ভেতরে বৃত্ত, বৃত্তের ভেতরে বিন্দু। আচ্ছা, তার মানে হচ্ছে যে এই ত্রিভুজেরও একটা ব্যাখ্যা আছে। এখানেও তো আরো লেখা দেখা যাচ্ছে। এটাও ল্যাটিন ভাষায় লেখা। হ্যাঁ, আম্মা। মামনি। আরে আম্মা, তুমি ঠিক আছো তো? ঠিক আছি মামনি। শোনো, আমি আগের চেয়ে অনেক ভালো আছি। চিন্তা করো না মামনি, এখন থেকে আমার সমস্ত চিন্তা, সমস্ত সময় তোমাদেরকে নিয়ে। হ্যাঁ, তাই যেন হয়। হ্যাঁ, আসছি ফাদিক, ট্রেটা নিয়ে আসি। তোমার জন্য এনেছি। এই নাও, ফলগুলো খেয়ে নাও। ফল স্বাস্থ্যের জন্য খুব ভালো। দাও, তোমার চুলগুলো আছড়িয়ে দিই। এগুলো কি সত্যি আমার জন্য? হ্যাঁ, দাও, চুলগুলো আছড়িয়ে দিই। সত্যি দেবে? ফাদিক, আমি কি কখনো তোমার চুল আছড়ে দিইনি? মানে হয়তো কখনো দিয়েছো, কিন্তু আমার ঠিক মনে পড়ছে না। কি বলছো ফাদিক? কেন, তুমি যখন স্কুলে পড়তে আমি প্রতিদিন তোমার চুল আছড়ে দিতাম, দুপাশে দুটো বেনি করে দিতাম। হ্যাঁ, সত্যি মনে পড়েছে। বেনি না খোলার জন্য সপ্তাহে একদিন গোসল করাতে, পরে চুল উকুন হওয়াতে ন্যাড়া করতে হয়েছিল। ফাদিক, এই কারণে ন্যাড়া করতে হয়নি। তোমার স্কুলের সবার মাথায় উকুন হয়েছিল, সবাই চুল ফেলে দিয়েছিল, আর তুমি ন্যাড়া মাথা নিয়ে এই ছেলেদের মতো সারাদিন রাস্তায় ঘুরে বেড়াতে। দিনগুলো ভালো ছিল, আসলেই ভালো ছিল। সত্যি। ফাদিক, এসো বেনি করে দেই। পেছন দিকে ঘুরে বসো, তোমার চুলগুলো বেনি করে ফিতা দিয়ে বেঁধে দিই। আম্মা, কি করছো? আমি তো এখন অনেক বড় হয়ে গেছি। একদম তর্ক করবে না, ঘোরো। চুপ থাকো। চুল বাঁধা ছাড়াও অনেক কাজ পড়ে আছে। এরপর সাজিবেতের ঘরে গিয়ে ওকে গোসল করাবো। কি? ঘোরো। কি যে করছো? তুমি মনে হয় বেনি করে ভুলে গেছো আম্মা। একটুও ভুলিনি আমি। তিনটা, প্রথমে 3 ভাগ করতে হয়। জেনেব, ম্যাপের কি অবস্থা করেছো? সমাধান। আরে তুমি কিসের সমাধান করার কথা বলছো? ম্যাপের উপর সমস্ত লেখা, চিহ্ন, প্রতীক সব মুছে গেছে। আমি এই জন্যই কি ম্যাপটা এত বছর যত্ন করে রেখেছিলাম। দাও এথেম রেইস, দাও। দেখো, কোনো লেখাই দেখা যাচ্ছে না। হ্যাঁ, এই পাশে না তো। হ্যাঁ, এবার কিছু দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখেছি। কোনো লেখা দেখতে পাচ্ছ? সাংকেতিক চিহ্ন। হ্যাঁ, তোমাদেরকে তো বলেছি গুপ্তধনের সন্ধান পেয়ে গেছি। আচ্ছা, ঠিক আছে জেনেব, এখন জলদি বলো, আমরা কোথায় যাব, কখন খনন করবো, আর কবে করবো, জলদি বলো। শান্ত হও, এখনো সবকিছু জানি না। প্রথমে এই অংশটা খুঁজবো, এরপর এই অংশ খুঁজবো, হয়ে যাবে। আচ্ছা জেনেব, এখন কি আমরা কিছুই করতে পারবো না? না, এখন না, এখন তোমাদের কিছুই করতে হবে না। এলিপসো আগে ওর হোমওয়ার্ক শেষ করুক, এরপর ওর ল্যাপটপ নিয়ে এসে সমাধান করব। সাজিবেতের ল্যাপটপ নাও। সাজিবেতের কাজ আছে। তুমি তো জানোই না, সাজিবেতের তো ল্যাপটপ নেই। ও সিভাস যেতে রাজি হয়নি বলে আইফের খেলা ল্যাপটপ ভেঙে ফেলেছে। ল্যাপটপ ছাড়া মনে হচ্ছে ওর জীবনটাই থমকে গেছে। ও কয়েকদিন ধরে অনশনে আছে, কোনো কিছুই খাচ্ছে না, ঠিক মতো ঘুমোচ্ছে না, পাগলের মতো হয়ে গেছে। ওর এই অবস্থা আমার মোটেও ভালো লাগছে না।
যদি এভাবে আরো কিছুদিন চলতে থাকে তাহলে নিশ্চয়ই একটা বিপদ ঘটে যাবে। জেবাদ, থামো! ওকে বলেই ভুল করেছি। কি যে পাগলের মতো করে না। উফ, গেছে। আচ্ছা, আমরা কথা বলি। দাঁড়ান মেরিয়াম আন্টি। তুমি এখানে কি করছো? কিছু কথা আছে। কথা আছে এখানে? হ্যাঁ, আমার কোনো সমস্যা নেই, আমি সব জায়গায় যেতে পারি। এসো, এদিকে এসো। যাও, ওদিকে যাও। আরে ও এখানে মানে কি? ওরা কি নিয়ে কথা বলছে? প্লিজ এবার দরজাটা খোলো মুকাদ্দেস। না, আমি দরজা খুলতে পারবো না ফেহমি। তোমার জন্যই দরজা বন্ধ হয়ে গেছে। দয়া করে আর পাগলামি করো না, দরজাটা খোলো। এবার আমাকে ড্রেস পাল্টাতে দাও। না, তুমি এই ঘরে আসতে পারবে না যতক্ষণ না পর্যন্ত নিজের ভুল স্বীকার করছো। তুমি আমার সাথে অন্যায় করেছো, বুঝেছো? অনেক বড়। আচ্ছা, স্বীকার করছি আমার এত কঠোরভাবে কথা বলা ঠিক হয়নি মুকাদ্দেস, কিন্তু এটা নিয়ে আর বাড়াবাড়ি করো না। আমি বাড়াবাড়ি করছি ফেহমি? বাড়াবাড়ি মনে হচ্ছে? হ্যাঁ, এই নাও তোমার ড্রেস। কি করছো? এই ধরো তোমার জুতো। এবার যাও ফেহমি, জলদি যাও, এই ঘরে আসবে না। নিজের ঘর ছেড়ে আমি কোথায় যাব? ছেলে শ্বশুর বাড়ি যাও, ওখানেই ভালো থাকবে। এ বাড়িতে ভালো না লাগলে সবাই ও বাড়িতেই চলে যায়, তাই তুমিও চলে যাও। এত বড় বাড়িতে আমি একাই তোমাদের চেয়ে অনেক ভালো থাকতে পারবো। যাও, তোমার আম্মাকেও সাথে নিয়ে যাও। মুকাদ্দেস, জ্যাকেটটা নেই, এটাও নিয়ে নেই। আমি জেনেবকে এখনো অনেক ভালোবাসি আন্টি, এমনকি নিজের চেয়েও বেশি। তুমি কখনো ওকে ভালোবাসোনি। ভালোবাসলে ওকে ছেড়ে যেতে পারতে না। আপনি আমাকে ভুল বুঝছেন মেরিয়াম আন্টি। আসলে তখন বাবা হওয়ার জন্য প্রস্তুত ছিলাম না। নিজের ভবিষ্যৎটা আর একটু গুছিয়ে নিতে চেয়েছিলাম, কিন্তু তাই বলে আমি জেনেবকে হারাতে চাইনি। তুমি ওকে হারিয়ে ফেলেছো এরতান, তাই এখন ওকে আর বিরক্ত করো না। ভালো থাকতে দাও জেনেবকে। দেখুন মেরিয়াম আন্টি, আপনি হয়তো জানেন না যে আমার আর জেনেবের সম্পর্কটা কেমন ছিল। আমরা দুজনকে পাগলের মতো ভালোবাসতাম। আমাদের অন্য কিছু ভাবার সময়ই ছিল না, তাই জেনেবের পক্ষে এত সহজে আমাকে ভুলে যাওয়া আর বিয়ে করাটা অসম্ভব। শুধু আমার উপর অভিমান করে ওই ছেলেকে বিয়ে করেছে, আর ওর এই অভিমান থেকেই বোঝা যায় ও আমাকে এখনো ভালোবাসে, সেটা আমি অনুভবও করতে পারি। ওর মনের কোথাও তোমার নাম লেখা নেই। তোমার ধারণা ভুল। জেনেব ওর স্বামীকে ভালোবাসে বলেই বিয়ে করেছে, তোমাকে ভুলে থাকার জন্য না। আর ও এখন স্বামী আর ছেলেকে নিয়ে। হ্যাঁ, আমি জানি ওর ছেলে আছে, আর ওকে ফিরে পাওয়ার জন্য আমি ওর ছেলেকে মেনে নিতেও রাজি আছি মেরিয়াম আন্টি। হ্যাঁ, তুমি ভালো থাকার জন্য যা ইচ্ছে করতে পারো, কিন্তু জেনেবের জীবনে তোমার আর কোনো স্থান নেই। আন্টি, ওর জীবনে আমার জায়গা আছে কি নেই একদিন ঠিকই বুঝতে পারবেন। জেনেব এখনো আমাকেই ভালোবাসে। থামো, তোমার মাথা ঠিক আছে? পাগল তুমি? হয় এরপর থেকে তুমি জেনেবের কাছ থেকে দূরে থাকবে, নয়তো এমন কিছু করো না যাতে আমি আরো খারাপ কিছু করতে বাধ্য হই। আপনি আমাকে আবারও হুমকি দিচ্ছেন? সেটা তুমি ভেবে দেখো। আশা করি ভুল কিছু করবে না। সাবধানে থেকো। এবার আমি দেখাচ্ছি এরতান। তুমি যদি আমার কথার অবাধ্য হয়ে বোকার মতো কিছু করো, তোমাকে খুন করব। জেনেব, তুমি সত্যি কি লাঞ্চ করতে এখানে এসেছো, নাকি আমি এখানে কাজ করছি কিনা দেখতে এসেছো? এটা কেমন কথা ফাতি? দুজন একসাথে লাঞ্চ করবো বলেই এখানে এসেছি। একবার ভেবে দেখো, আমার তো মনে হচ্ছে
আমি স্কুলে এসেছি আর আমার অভিভাবক সাথে এসেছে। ফাতি, এবার কিন্তু আমি চলে যাব। মনে হচ্ছে লাঞ্চ করতে এসেই ভুল করেছি। আমার খেতেও আর ভালো লাগছে না, বাড়ি চলে যাই। বাজে বকো না, তোমাকে আগেও বলেছি আমি কারো চালাকি বুঝি না। ফাতি, হ্যাঁ, তোমাকে চেক করতেই এখানে এসেছি, আবার একসাথে লাঞ্চ করতেও চেয়েছি। তোমার আগের চাকরির ব্যাপারটা এখনো ভুলতে পারিনি, বুঝেছো? এবার রাগ হচ্ছে। ফাতি, রাগ করো না। আমি তোমার পাশে না থাকলে দেখা যাবে আবারও একটা বিপদে পড়বে। ড্রিলার হায়দারকে নিশ্চয়ই ভুলে যাওনি। এখন একটা ভালো কাজ পেয়েছো, মনোযোগ দিয়ে কাজ করো। এই তো, আর কোনো ঝামেলায় না জড়িয়ে নিশ্চিন্তে কাজ করো। যাওয়ার সময় বসের সাথে দেখা করে যাও। এতক্ষণ বলনি কেন? আরো আগেই দেখা করা দরকার ছিল। তাড়াহুড়োর কিছু নেই জেনে। আম্মা। জেনেব, তুমি এখন কোথায়? এই তো আম্মা, ফাতির সাথে বসে লাঞ্চ করছি। তোমার সাথে এখনই কথা বলতে হবে, তবে ফাতি যেন কিছুই না জানে। আচ্ছা ঠিক আছে, তুমি বলো। আমি শোনো, এরতানকে নিয়ে। কি কি হয়েছে? সেলিমের কিছু হয়নি তো? না না, সেলিমের কিছু হয়নি, ভালো আছে। হ্যাঁ ঠিক আছে, না আমি বাড়িতে এসে কথা বলছি আম্মা। ঠিক আছে জেনেব, রাখছি। জেনেব, কি হয়েছে সেলিমের? কিছু হয়নি ফাতি, সেলিম একদম ঠিক আছে, চিন্তা করো না। তোমার মুখটা কালো হয়ে গেছে, কি হয়েছে? ফাতি, জানোই তো আমাদের মা মেয়ের মধ্যে অনেক পুরনো বিষয় নিয়ে অনেক কথা হয়, তাই একটু ভয় লাগছে। তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি। দেখি এবার উঠতে হবে। ও, তোমার লাঞ্চ টাইমও শেষ হয়ে গেছে, আমি তাহলে উঠি। ঠিক আছে, এক্সকিউজ মি, বিলটা দিয়ে যান।